হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনাদের দেখাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম। এরই সঙ্গে দেখাবো ধনুষকোড়ি এবং আরও অনেক মন্দির যা রামেশ্বরমে অবস্থিত। সবশেষে আপনাদের বলবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কত খরচা পড়বে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 6:25। আমি পৌঁছলাম কোয়েম্বাটুর স্টেশন। আমার গন্তব্য ছিল রামেশ্বরম। কোয়েম্বাটুর থেকে রামেশ্বরমের একটাই মাত্র উইকলি বেসিসে ট্রেন ছাড়ে, সেটা হলো মঙ্গলবার। এই ট্রেনের টোটাল জার্নি হচ্ছে 8.5 ঘন্টা, যেটা ছাড়ে সন্ধ্যে 7:45 এবং পৌঁছবে ভোর 4:23-এ। ঘড়ির কাঁটায় তখন ভোর 4:30। আমরা পৌঁছলাম রামানাথপুরম স্টেশন। পাম্বান ব্রিজে কাজ চলার জন্য ট্রেনটি ডাইরেক্ট রামেশ্বরম স্টেশন অবধি যায় না, তাই রামানাথপুরমই ছিল গন্তব্য। এই রামানাথপুরম স্টেশন থেকে রামেশ্বরম টেম্পলের টোটাল দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে থাকে এবং আমরা রামেশ্বরমের দিকে এগোতে থাকি। আমার লেফট সাইডেই পড়েছিল পাম্বান ব্রিজ, যেটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল। এটি হলো ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম সেতু, যেটা 2.2 কিলোমিটার লম্বা। এই দীর্ঘ পথ অতিক্রম করার সময় দুদিকে সমুদ্রের দৃশ্য দেখে সত্যি মনটা ভরে গেল। আমরা বাঙালিরা দীঘা পুরীতে যেরকম সমুদ্রের ঢেউ দেখে আসি, সেটা এখানে দেখা যায় না। এখানকার সমুদ্রটা খুবই শান্ত প্রকৃতির। হোটেলে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা চললাম রামেশ্বরম টেম্পলের দিকে। যাওয়ার পথে দেখলাম রাস্তায় বেশ ভালোই ট্রাফিক, তাই অনেকক্ষণ ধরেই ট্রাফিকে আটকে ছিলাম। এরই মাঝে আমি গাড়ি থেকে নেমে ওয়েস্ট টাওয়ারের স্ট্রাকচারটাকে ক্যামেরাবন্দি করলাম। কথিত আছে জীবনের পাপ নাশ করতে 22 কুণ্ডে স্নান করতে হয়, যেটা আছে মন্দিরের নর্থ গেটে। কিন্তু সেই 22 কুণ্ডে স্নান করার আগে প্রথমে স্নান করতে হয় অগ্নিতীর্থমে। এটি হলো অগ্নিতীর্থম, তাই এখানে অনেকেই স্নান করতে দেখা গেছে। এখানে স্নান করার পর 22 কুণ্ডে যেতে গেলে আপনাদের যেতে হবে নর্থ গেট, যেটা রাস্তা একটুখানি। এটি হচ্ছে নর্থ গেট, যেখানে আছে 22 কুণ্ড। আমরা তীর্থকুণ্ডে স্নান করার পরে এখানে 25 টাকা দিয়ে টিকিট কেটে 22 কুণ্ডে স্নান করে নিই। তারপর ড্রেস চেঞ্জ করে মন্দিরে প্রবেশ করি। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরের দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি। এখানে ভোর 5টা থেকে 6টা মণিদর্শন হয়, যেটা আমি দেখতে পাইনি মন্দিরে প্রবেশ করতে দেরি হওয়াতে, কিন্তু রুদ্রাভিষেক করতে পেরেছি, যেটা টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেলেও পুরোহিতরা আলাদা করে সব ব্যবস্থা করে দিয়েছিলেন। এটি হচ্ছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ যাবার মেন প্রবেশদ্বার। আমার টেম্পল সিরিজের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন। আমি যতটা পেরেছি মন্দিরের ভেতরে এবং বাইরে টাইম স্পেন্ড করেছি। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা। আমরা গেলাম প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাড়ি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই শুধু ফ্রন্ট গেটের ছবিটাই তুললাম। এরপর আমরা চললাম ধনুষকোড়ি, যেটা এখান থেকে 19 কিলোমিটার দূরে। ধনুষকোড়ি হলো ভারতের সর্বশেষ রাস্তা, এরপর আর যাওয়ার কোনো রাস্তা নেই। অতীতে এখানে রেল স্টেশন ছিল, কিন্তু 1964-তে প্রবল ঘূর্ণিঝড়ে এলাকা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এই হলো সেই ঘূর্ণিঝড়ের চিহ্ন এবং ধ্বংসাবশেষ। এরপর আমরা চললাম আরিচালমোনাই সানসেট পয়েন্ট, যেটা এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতীয় সংস্কৃতির সাথে এই অঞ্চলের গভীর যোগাযোগ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় লুকিয়ে রেখেছিলেন,
তখন রাম তার বানর সেনাকে নিয়ে এখানে আসেন এবং এখান থেকেই সমুদ্রের ওপর সেতু বানানোর নির্দেশ দেন। এখানকার সমুদ্রটা খুবই শান্ত প্রকৃতি, সেরকম ঢেউ নেই। এখান থেকেই 31 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীলঙ্কা। এখানে খুব রোদ্দুর থাকা সত্ত্বেও এত জোরে হাওয়া দিচ্ছিল যে রোদ্দুরটা অতটা গায়ে লাগছিল না। আমিও এখানে এসে সবার মতো নিচের সেলফি তুললাম এবং অনেকটা টাইম নিজের মতো কাটালাম। সীতা দেবীকে উদ্ধার করার পর দেশে পৌঁছে শ্রীরাম তার ধনুকের ডগা দিয়ে সেতুকে ধ্বংস করে। সেই থেকে এই স্থানের নাম ধনুষ্কড়ি, যার অর্থ ধনুকের সমাপ্তি। এখানে সৌন্দর্য এতটাই যে একবার এখানে এলে অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না। আমি এখানে প্রায় 1.5 ঘন্টা মতো ছিলাম এবং কিছু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার পর অবশেষে আবার গাড়িতে উঠলাম। এরপর আমরা চললাম 16 কিলোমিটার দূরে অবস্থিত কোটান্ডারামার মন্দির, যেটা শ্রীরামকে সমর্পিত। 1964-তে ঘূর্ণিঝড়ে যখন পুরো ধনুষ্কড়ি বিপর্যস্ত, তখন এই মন্দিরটার কোনো ক্ষতি হয়নি। আপনারা যখন ধনুষ্কড়ি আসবেন অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন, কারণ ধনুষ্কড়ি থেকে এই মন্দিরটা খুবই কাছে। এই রাস্তাটা খুবই সুন্দর লাগছিল, দুদিকে বঙ্গোপসাগর, মাঝখানে রাস্তা। এই মন্দিরটি অ্যাপ্রক্স 500 থেকে 1000 বছর পুরনো। এই মন্দিরের ভেতরে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান ছাড়াও বিভীষণের মূর্তিও আছে। এইখানেই শ্রীরাম বিভীষণের রাজ্যাভিষেক করেছিল এবং যুদ্ধ শেষে লঙ্কার রাজা ঘোষণা করেছিল। ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভেতরে, তাই জন্য আমি কোনো ভিডিও ভেতরে করতে পারিনি। পাথরের ওপর শ্রীরাম লিখলে পাথর যে ডোবে না, সেটার প্রমাণ এখানে মিলেছে। এখানে কিছু লোক ছিল যারা এই প্রমাণটা দেখালো। এখান থেকে ক্যামেরা জুম করে আমি রামেশ্বরম মন্দিরটা ক্যামেরাবন্দি করলাম। এরপর আমরা চললাম পঞ্চমুখী হনুমান টেম্পল, যেটা এখান থেকে মাত্র 11 কিলোমিটার দূরে। এটি হলো সেই পঞ্চমুখী হনুমান মূর্তি। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:30। আমরা চললাম পঞ্চমুখী হনুমান টেম্পল থেকে 500 মিটার দূরে অবস্থিত লক্ষ্মণ তীর্থমে। এখানকার স্থানীয় পুরোহিতদের সাথে কথা বলে জানতে পারি এখানে যে কুণ্ডটি রয়েছে সেটা লক্ষ্মণজি নিজে বানিয়েছিলেন এবং এখানে স্নান করার পর লক্ষ্মণজি নিজে একটা শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং সেটাকে পুজো করেছিলেন। রামেশ্বরমের হোলি তীর্থমের 64টার মধ্যে এটিও পড়ে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য বাইরে থেকেই জুম করে ক্যাপচার করলাম। এরপর কিছুটা টাইম রেস্ট নিয়ে আমরা চললাম এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মিউজিয়াম। এখানেও ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। ভেতরে বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে এপিজে আব্দুল কালামের জীবন কথা তুলে ধরা হয়েছে। আমাদের রামেশ্বরমে যাত্রাপথ শেষ হবার আগে সর্বশেষে গেছিলাম ভিলুন্দি তীর্থমে। কথিত আছে লঙ্কা জয় করে শ্রীরাম যখন সীতামাতাকে নিয়ে ফিরছিলেন তখন সীতামাতার জল তেষ্টা পায়। তখন শ্রীরাম সমুদ্রের মধ্যে তীর চালায় এবং সেখান থেকে মিঠা জল নিয়ে সীতামাতার জল তেষ্টা মেটান। সামনে যে শিবের মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা ভিলুন্দি তীর্থমের একদম সামনে অবস্থিত। ভিলুন্দি তীর্থম দিয়ে আমাদের রামেশ্বরম যাত্রা শেষ হলো এবং আমরা আবার চললাম রামানাথাপুরম স্টেশনের দিকে। ভিলুন্দি তীর্থম থেকে রামানাথাপুরম স্টেশনের দূরত্ব 50 কিলোমিটার। রেলের কাজ এসে গেলে ট্রেনটি ডাইরেক্ট রামেশ্বরম স্টেশন অবধি যাবে। তখন আর রামানাথাপুরম স্টেশনে নেমে এতটা জার্নি করে রামেশ্বরম আসতে হবে না। ব্রিজ থেকে শান্ত সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে আমরা বিকেল 5:30টার সময় পৌঁছলাম রামানাথাপুরম স্টেশনে। ট্রেনটি এখান থেকে ছাড়বে রাত 8:13-তে এবং পৌঁছবে পরের দিন ভোর 6:30টায়। আমার রামেশ্বরম যাত্রার পথ এখানেই শেষ হলো। এরপর আসছি কোথায় থাকবেন এবং মোটামুটি এখানে আসতে কত খরচা পড়বে। আমরা ছিলাম মহাপ্রভুজি বেটাকে, যেটা লক্ষ্মণ কুণ্ডের একদম সামনে। আমাদের বুকিংটা ছিল মাত্র 13 ঘন্টার জন্য, ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি।
যাত্রাধাম থেকে বুকিং করেছিলাম এবং এটার কস্ট পড়েছিল 821 টাকা। সেপারেট একটা রুমের ভিডিও বানাবো, সেটা আপনারা অবশ্যই দেখবেন। এরপর আসছি কত খরচা পড়েছিল। কোয়েম্বাটুর থেকে রামানাথপুরমের 3AC-তে যাতায়াতে পড়েছিল 745 টাকা। সারা দিনের জন্য গাড়ি বুকিং ছিল রামানাথপুরম স্টেশন থেকে পুরো রামেশ্বরম ঘুরিয়ে আবার রামানাথপুরমের ড্রপ 4300 টাকা। হোটেল শ্রীপ্রভুজি বেঠক 13 ঘন্টার জন্য বুকিং করেছিলাম, ডবল বেড নন AC পড়েছিল 821 টাকা। আর পূজার সময় 22 হলিকুণ্ড বাথের টিকিট 25 টাকা এবং রুদ্র অভিষেকে পড়েছিল 3000 টাকা। টোটাল আমার খরচা পড়েছিল 9800 থেকে 10,000 টাকা। আর একটা প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে হাওড়া থেকে রামেশ্বরম যাবার। হাওড়া থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে রামেশ্বরম যদি যান 3AC-তে, তাহলে এক পিঠে খরচা পড়বে 2805 টাকা। টেম্পেলের আশেপাশে যদি ডবল বেড AC রুম নেন তাহলে মোটামুটি খরচা পড়বে 1300 থেকে 1500-র মধ্যে। আর পূজা যদি করেন তাহলে আপনার 22 কুণ্ড হোলি বাথের জন্য টিকিট লাগবে 25 টাকা এবং স্পেশাল দর্শনের জন্য লাগবে 200 টাকা। মান্ডাপাম থেকে রামেশ্বরমের বাস থাকে, যেটা পড়বে 25 টাকা এবং লোকাল যদি ট্যুর করতে চান অটো করে, এটা পড়বে 600 টাকা। সো আপনার হাওড়া থেকে টোটাল খরচা পড়বে 8000 থেকে 8200। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কেরালার রাজধানী তিরুভন্তপুরম অর্থাৎ ত্রিভান্ড্রাম। বিভিন্ন মন্দিরের সাথে সাথে কোভালাম বিচটাও আপনাদের দেখাবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।